আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। জনগণের শক্তির পুঁজি করে বারবার আঘাত প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার অঙ্গীকার। এমপিআনার হত্যাকাণ্ডে গ্যাসবাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতে গোয়েন্দা পুলিশের চিঠি, তদন্ত নিয়ে চাপ নেই দাবি। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচ খেলতে সেন্ট ভিনসেন্টে টাইগাররা আফগানদের হারিয়ে সেমি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য। এবং গাজায় কর্মরত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান কার্যালয়ে ইসরায়েলি হামলা, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আর তৃণমূল কর্মীদের শক্তি নিয়ে সবকিছু প্রতিহত করে জেগে উঠেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এই দলের হাত ধরে। স্বাধীনতার অর্ধ শতাব্দীতে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার যে গৌরবময় অধ্যায়, তার রচয়িতাও উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিশ্বের ষষ্ঠ বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আওয়ামী লীগের ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনেই জড়িয়ে আছে এই দলটি। দীর্ঘ পথ পরিক্রমায় এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টার ষড়যন্ত্র হয়েছে, যা সফল হয়নি বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। বাংলাদেশ যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে, আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ৭৫ বছরের লড়াই সংগ্রাম আর ঐতিহ্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আর অর্থনৈতিক অর্জনের সঙ্গে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। সেই আওয়ামী লীগ পার করছে তার প্রতিষ্ঠার ৭৫ বছর। প্রশ্ন, এই আওয়ামী লীগ কতটা গণমানুষের দল হয়ে উঠেছে? আর সে প্রশ্নের জবাব জনগণের কাছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতের কাছে চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ডিবি পুলিশ কোনো ধরনের চাপ নেই। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু আদালতে জানিয়েছিলেন আলামত ও মোবাইল ফোন ফেলে দেওয়ার কথা। গোয়েন্দা পুলিশ বলছে, মামলার মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের জন্য ফোনগুলোর খোঁজে তাকে আবারও রিমান্ডে আনা হবে। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে উনি বলেছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আরেক নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর হত্যার তদন্তের অগ্রগতি থমকে গেছে এমন ধারণা এমপি আনারের পরিবারের। তবে ডিবি পুলিশের দাবি, মামলা নিরপেক্ষভাবে তদন্ত করছেন তারা। তদন্ত কর্মকর্তা চাইলে মিন্টুকে আবারও রিমান্ডে আনা হবে। আমরা যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। যে কোনো প্রেশার নেই, আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। হত্যাকাণ্ডের মামলাটি কনক্লুসিভ পর্যায়ে রয়েছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন, এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতা যাবেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। দর্শক, ফিরে এলাম বিরতির পর। মৃত প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। মোতাব্বির হোসেন রাজু ও জুনাইদ আলম আলফুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জসিম মজুমদার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন আহমেদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিলন। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের রেমিটেন্স অ্যাওয়ার্ড পাওয়ায় পরিষদের সহ সভাপতি আতিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। গাজায় কর্মরত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের কার্যালয়ে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। এছাড়া গাজায় চলমান ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত এই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 37,598 জনে। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের মিত্র লেবাননের ইসলামী গোষ্ঠী জামা ইসলামিয়ার এক নেতা নিহত হয়েছে। এই ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমনকি ইসরায়েলে এই হামলা সংক্রান্ত একটি ফুটেজও প্রকাশ করেছে তারা। এদিকে গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ বন্ধ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারে কৃষি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে পঞ্চগড়ে কমে গেছে মরিচের উৎপাদন। চাষিরা বলছেন প্রাকৃতিক পর্যায়ে দামও কম। তবে কৃষি বিভাগ বলছে জেলায় এবার 25 কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুলতানা হিমুর রিপোর্ট। পঞ্চগড় জেলার 5 উপজেলায় এবছর বেড়েছে বাণিজ্যিকভাবে মরিচের চাষ। চলতি মৌসুমে 8,687 হেক্টর জমিতে মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 24,000 মেট্রিক টন। জেলা জুড়ে মরিচের আবাদ বাড়লেও দাম নিয়ে হতাশ চাষিরা। তারা বলছেন অনাবৃষ্টি আর তাপদাহের জন্য মরিচের ফলন কমেছে। বিগত বছরে মন প্রতি 13 থেকে 15,000 টাকা পেলেও এবছর দাম 8,000-এ নেমে এসেছে। ভরা মৌসুমে মরিচ আমদানি প্রভাব ফেলেছে স্থানীয় বাজারে। 1 বিঘা মাটি জমি মরিচ লাগাইছে। ইতিমধ্যে গতবারে বেচিলাম 13-14,000, এবার 8-10,000 পর্যন্ত যাইতেছে। খরার কারণে বেশি খরচটা বেশি হয়েছে।
লাভের অঙ্কটা একটু কম হবে, 80,000 টাকা হবে, 30,000 টাকা খরচ, 15,000 টাকা লাভ হবে। আসলাম আজকে গত বছর ছিল প্রতি মন 12,000, এবারে অনেক দাম কম 8,000। এবার আকাশ বৃষ্টি নাই, ফলনও কম, কৃষকরা অনেক লোকসানে আছে। জমি ছিল কম, এবার হচ্ছে বেশি, কিন্তু ফলন হচ্ছে কম। ফলন কম হওয়ার জন্য মরিচের আমদানি মোটামুটি একটু কমে আগের থেকে, কিন্তু কৃষক আগের থেকে একটু কমে দাম পাচ্ছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার কারণে কিছু কিছু ক্ষেতে ফলন কম হয়েছে। যেখানে ভালো সেচ দিচ্ছেন সেখানে আবার কাঙ্ক্ষিত ফলনের চেয়ে বেশি ফলন হয়েছে, ফলে এভারেজ যে ফলন সেটি আশানুরূপ। আমাদের যে ফলন আসছে 2.86 মেট্রিক টন পার হেক্টর, সেক্ষেত্রে আমাদের পঞ্চগড় জেলায় এবছর প্রায় 24,000 মেট্রিক টন মরিচের ফলন হয়েছে। প্রান্তিক পর্যায়ে মরিচের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাষিরা। সুলতানা হিমু, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুর সখীপুরের উত্তর তারাবুনিয়ায় পদ্মাপাড়ে নির্মাণাধীন সোনার বাংলা এভিনিউ বাঁধ এখন বিনোদন কেন্দ্র। উৎসব কিংবা অবসরে নদী পার পরিণত হচ্ছে মিলন মেলায়। বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করে পর্যটন কেন্দ্রটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে নদী ভাঙনের দুঃস্বপ্নই ছিল উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদের নিয়তি। বর্ষা এলেই পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হতো বাড়িঘর, গাছপালা, ফসলি জমি সহ শত শত স্থাপনা। 2023 সালে শুরু হয় 5.8 কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প। এই বাঁধটা হয়ে এখানে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে যে কোনো বিশেষ দিনে সুন্দর করে ঘুরতে আসতে পারি এবং একটু নিজেদের মতো সময় কাটাতে পারি। আমাদের এলাকায় অনেক ভালো লাগে, দেখার মতো হয়ে গেছে। আমরা এখন এখানে যে কোনো উৎসবে বিনোদন নিতে আসি পরিবারের সবাইকে নিয়ে। 2 বছর আগেও আমাদের এলাকা ছিল নবদ্বীপ বাঙ্গন কবলিত এলাকা, এখন আমরা বেড়িবাঁধের হওয়ার কারণে আমরা উৎসবমুখর পরিবেশে এখন উপভোগ করছি। খুব আনন্দের সাথে আমরা এই জায়গাটা এখন উপভোগ করতে পারতেছি। বর্ষা আসলেই আমরা ভয়ে থাকতাম, শঙ্কিত থাকতাম, এখন আলহামদুলিল্লাহ স্থায়ী বেড়িবাঁধের কারণে আমাদের সেই ভয়টা কেটে গেছে। নানা জাতের বৃক্ষরোপণে বাঁধটি গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন। বাংলাদেশের সেরা একটি প্রতিরক্ষা বাঁধ এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র করতে চাই। কিভাবে সুন্দর করা যায়, কোথায় গাছ লাগানো যায়, কোথায় বেঞ্চ করা যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ডান তীরে সখীপুরের লোকজন শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, পাশাপাশি এটি একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে। আর বাঁধ নির্মাণের ক্ষেত্রে আমরা ডিজাইনে এটা পরিবেশ সহ এটা প্রাকৃতিক দুর্যোগ যাতে কাভার করে সেই জিনিসটা মাথায় রেখেছি। পদ্মাপাড়ের রক্ষাবাদটি কেবল চরাঞ্চলের মানুষকে ভাঙন থেকেই মুক্তি দেয়নি, উপহার দিয়েছে স্থায়ী বিনোদন কেন্দ্র, বলছেন সখীপুরবাসী। উত্তর তারাবুনিয়ার সোনার বাংলা এভিনিউ থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর।